3 বছর বয়স থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত, কত নাটক যে করেছি, তার কত রিহার্সাল যে হয়েছে, কত থিয়েটারের দলে যে কাজ করেছি তার ইয়ত্তা নেই। যে প্রতিদিন আমি বাড়ি থেকে রেডি হয়ে শুটিংয়ে যাচ্ছি, এই যে আনন্দ, সেই আনন্দটা যারা অভিনেতা তারা জানেন। ও কিরণমালা দাদার চরিত্রে অভিনয় করলাম। এই এত জনপ্রিয় সিরিয়ালে কাজ করার পরে সৌভিককে সেইভাবে আর পর্দায় পাওয়া যাচ্ছে না কেন? আমার এখন বেশি দরকার একটা ভালো কাজের। অনেকটা দিন হয়ে গেল, হাতে কোনো ভালো প্রজেক্ট নেই। তো আমি নেপোটিজম ব্যাপারটাকে এইভাবে দেখি, তবে যদি বলা যায় নেপোটিজমের শিকার, তাহলে সেই শিকার কিন্তু আমিও হয়েছি। 2014 সালের আগস্ট মাস, বাঙালির ড্রয়িং রুমে একটি জনপ্রিয় চ্যানেলের হাত ধরে এলো ঠাকুমার ঝুলি গল্প অবলম্বনে তৈরি ধারাবাহিক কিরণমালা, এবং মুহূর্তের মধ্যেই, বেশ কয়েকদিনের মধ্যেই কিন্তু সেই ধারাবাহিক জনপ্রিয় হয়ে ওঠে। এবং এই ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন সৌভিক চক্রবর্তী অভিনেতা, এবং তিনি আজকে আমার সঙ্গে রয়েছেন। আমি তার সঙ্গে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব যে এই যে জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করার অভিজ্ঞতা এবং টলি জগতে কাজ করার অভিজ্ঞতা তার কীরকম, এবং টলি জগতে সাম্প্রতিক বেশ কিছু ঘটনা বা বেশ কিছু অবস্থা সম্পর্কে তার মতামত নেওয়ার চেষ্টা করব, কথা বলবো তার সঙ্গে। তো সৌভিক, ডিএনএন বাংলায় তোমাকে স্বাগত। এই যে প্রথমে জিজ্ঞাসা করি, কিরণমালায় কাজ করার অভিজ্ঞতা তোমার? অভিজ্ঞতা তো খুব ভালো। এটা স্টারের হেড ছিল সে সময় অনিন্দ্য ব্যানার্জি। তো তিনি ডিরেক্ট আমায় ফোন করেছিল, করে বলেছিল সৌভিক তুই এই চরিত্রটা করছিস। তো তারপর এটা প্রথমে করার কথা ছিল হচ্ছে এসকে মুভিজের। তো এসকে মুভিজে যিনি ডিরেক্ট করছিলেন আমাদের এই অরুণ বরুণ কিরণমালা, তো তিনি আমাদের এই প্রোডাকশানেরই আউটডোর লোকেশন দেখতে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা যান। তো তারপরে কি হয়, তার সঙ্গে তার ওই 2.5 বছরের যে রিসার্চ সেটাও নষ্ট হয়ে যায়। তো সুতরাং তখন এসকে মুভিজ বলে যে উনি যখন নেই তাহলে আমরা আর এই প্রজেক্টটা করব না, কারণ ওনার সাথে ওনার গবেষণাটা হারিয়ে গেছে। এবার তখন এসকে মুভিজ ছেড়ে দিল প্রজেক্টটা। তখন ছরিন্দর ফিল্মস এগিয়ে এলো এবং বলল আমরা এটা করতে চাই, বলে তারা শুরু করলো। ঠিকই ছিল, কিন্তু প্রথমেই যেটা হয়ে গেল, আমাদের প্রজেক্টটা ছিল অরুণ বরুণ কিরণমালা। তো সেক্ষেত্রে কিরণমালার প্রথম অরুণ বরুণ কিরণমালার মধ্যে প্রথম অরুণ ঠিক হয়েছিল, যেটা আমি করতাম। তো সেটা ঠিক হয়েছিল যে অরুণটা করছে সৌভিক। তখনও কিন্তু কে কিরণমালা হবে বা কে বরুণ হবে আমরা জানি না। তো এইভাবে জার্নি শুরু হলো। তো আমরা প্রথমেই একজন ওরকম নমস্য ডিরেক্টরকে হারানোর পরেও প্রজেক্টটা যখন আবার হচ্ছে ভালোই লেগেছিলো, মজা পেয়েছিলাম যে না কাজটাতে হচ্ছে। একটা রোজ কাজ থাকার একটা আলাদা মজা আছে, যে প্রতিদিন আমি বাড়ি থেকে রেডি হয়ে শুটিংয়ে যাচ্ছি। এই যে আনন্দ, সেই আনন্দটা যারা অভিনেতা তারা জানেন, যারা কাজ করেন, যে এই আনন্দটাই একটা আলাদা ব্যাপার। তো যাই হোক, সেই সময় মেনে নিয়েছিলাম যে ঠিক আছে, অরুণ বরুণ কিরণমালা হয়তো হলো না, শুধু কিরণমালা হলো, আর অরুণ আর বরুণ হয়ে গেল কিরণমালার দাদা। তো কিরণমালা দাদার চরিত্রে অভিনয় করলাম। 1.5 বছর চললো প্রজেক্টটা, মানুষজন খুব ভালোবাসা দিল। তো তারপর বিভিন্ন রকম অভিজ্ঞতা। আমাদের আউটডোর ছিল এনজিপিতে, উড়িষ্যায়। তো সেখানে গিয়ে এক্সে বার্গারে সব ঘটনা সবসময় মনেও আসে না, কিন্তু কত স্মৃতি রয়ে গেছে। তো আমরা একসাথে কত সময় কাটাতাম, সব অভিনেতারা, চ্যানেলের ইপিরা, হাউসের ইপিরা, সব মজার ব্যাপার আর কি। যেভাবে হয় সব প্রজেক্ট এইভাবেই চলে। তো একটা নতুন পরিবার তৈরি হয়, সেই পরিবারের সঙ্গে প্রতিদিন আমাদের থাকতে থাকতে ভালোবাসা, মান, হুঁশ, দুঃখ সব কিছুই মিলেমিশে থাকে। তো সেই সব কাটিয়ে অভিজ্ঞতা তো খুব ভালো, রোজ কাজ করার মজাটা পেয়েছি, আর সুন্দর, ভালো লেগেছে। আচ্ছা, এই যে প্রায় 1.5 বছর 2016 সাল পর্যন্ত চলেছিল সিরিয়ালটা, তো সেক্ষেত্রে তারপরে এই এত জনপ্রিয় সিরিয়ালে কাজ করার পরে সৌভিককে সেইভাবে আর পর্দায় পাওয়া যাচ্ছে না কেন? এইটা তো ওই একটা কনফিউশন আমারও আছে যে কেন পাওয়া যাচ্ছে না। কারণ চেষ্টা আমার কোনো দিন বন্ধ ছিল না। এই আজ সকালেও হয়তো ইন্ডাস্ট্রির কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, আমি ওদের নক করি, জানি আমার এখন বেশি দরকার একটা ভালো কাজের। অনেকটা দিন হয়ে গেল, হাতে কোনো ভালো প্রজেক্ট নেই। তো সেই সব থেকে যে চলছে এরকমভাবে, আমার সাথে ইন্ডাস্ট্রির সাথে আমার যোগাযোগ থেকে শুরু করে সবই আছে। বিভিন্ন কাজের এই মুহূর্তে একটা অ্যাডের কাজ আছে হাতে, অনলাইন অ্যাড। তো সেটা কবে শুটিং এখনও জানি না। তো এইভাবে চলছে। আরও নতুন ভালো চরিত্রের অপেক্ষায় তো থাকতেই হবে, কারণ এটাই তো আমার প্রফেশন, আর এটার বাইরে আমি কিছু করিও না। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা জিজ্ঞাসা করি যে এইটা টলি জগতে কাজ করতে আসা বা কাজ করা কতটা স্ট্রাগেলের?
কতটা এফর্ট দিতে হয় বা কতটা মানুষকে করতে হয়, যে স্ট্রাগল করতে হয়? দেখুন, এটা তো আমাকে আমার একটা উদাহরণের জন্য বলছি যে মাঝে মধ্যে এখনও আছে কিছু বন্ধু বা চেনাশোনা মানুষ হঠাৎ দেখা হয়ে গেলে আমার প্রফেশন সম্বন্ধে জানার পরে ওরা যে আমাকে একটা সুযোগ দাও, মানে আমার মনে হয় যে এটা এরকম জল ভাত ব্যাপার নয়, মানে স্ট্রাগেল ছাড়া কিছু হয় না। তুমি যে প্রফেশনেই থাকো, মানুষ হাজারটা লোক হাজারটা কাজ করে, তাদের সবার স্ট্রাগেল আছে, সেই প্রফেশন নিয়ে স্ট্রাগেল আছে। যেমন আমার কথা যদি বলতে হয় তাহলে আমি 3 বছর বয়স থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত। কত নাটক যে করেছি, তার কত রিহার্সাল যে হয়েছে, কত থিয়েটারের দলে যে কাজ করেছি, তার ইয়ত্তা নেই। তো এইসব করার পরেই যে আজকে ন্যূনতম যে নামটা মানুষ একটু হলেও চেনে বা জানে, সৌভিক চক্রবর্তী, তো সেটা রয়ে গেছে এখন ওই স্ট্রাগেলটার জন্যই। বা এখনও আমার স্ট্রাগেল চলছে, ভবিষ্যতে কী চরিত্র পাবো বা আমি কোথায় গিয়ে পৌঁছাতে পারবো ইন্ডাস্ট্রির, সে তো সময় বলবে। কিন্তু এই লেগে থাকা, চেষ্টা, হার্ডওয়ার্ক, এই সবই আছে, এই সব মিলিয়েই সৌভিক এইভাবেই চলছে। আরও একটা বিষয়, যে এই যে স্ট্রাগলের প্রসঙ্গ এলো, এখানে কি আমরা যেরকম দেখি বলিউডের ক্ষেত্রে একটা নেপোটিজমের একটা ব্যাপার উঠে আসে, টলি জগতের ক্ষেত্রে বিষয়টা কীরকম, যে কতটা মানুষকে চেনা জানা থাকলে বা কতটা সোর্স থাকলে কাজ পাওয়া যায়, বা যদি সোর্স না থাকে কাজ পাওয়া যায় না, এরকম কোনো ব্যাপার কি টলি জগতের ক্ষেত্রে রয়েছে? দেখুন, মানে এটা আমরা বন্ধুরা যখন বসি একসাথে, অন্য অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে আমাদের আলোচনা হয় যে আজকে ধরুন আমাকে অনেক ডিরেক্টর এরকম আছে জিজ্ঞাসা করেছে যে সৌভিক, তোমার বাড়ির আগে কেউ আছে যে অভিনয় করে? মানে অপ্রস্তুতে পড়তে হয়, কিন্তু মানে তখন মনে হয় যে সত্যি যদি আমার বাবা অভিনেতা হতো তাহলে আমার অনেকটা সুবিধা হতো এই প্রফেশনে। তো আমি জিনিসটাকে একদম খারাপ চোখে দেখি না। মানে আজকে হয়তো কোনো বিখ্যাত অভিনেতা বাবা তার ছেলেদের কোনো সুযোগ করিয়ে দিল, বা তাদের মারফত তার বাড়ির মানুষ আরও ভালো কাজ পাচ্ছে, বা যেটা সুনাম হচ্ছে, তার পরিচিতি হচ্ছে, তো সেটা তো তার স্ট্রাগলটা তার বাবাকে তো করতে হয়েছিল, কারণ তার বাবাকে কেউ চিনত না। তিনি যখন ওই স্ট্রাগল করতে 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 আজকে একটা বিরাট জায়গায় পৌঁছেছে, ইন্ডাস্ট্রির লোকেরা এক নামে তাকে চেনে, মানুষজন জানে, ভালোবাসে। তো সেই স্ট্রাগলটা তার বাবা এতটাই করে ফেলেছে যে তার পরের জেনারেশন যারা আছে তাদেরকে ওই স্ট্রাগলটা আর করতে হচ্ছে না। তো আমি নেপোটিজম ব্যাপারটাকে এইভাবে দেখি। তবে যদি বলা যায় নেপোটিজমের শিকার, তাহলে সেই শিকার কিন্তু আমিও হয়েছি। মানে এসভিএফের মতো ব্যানারের একটা ছবির হিরো যদি একবার কেউ হয়ে যায়, তার গ্রাফটা অনেকটা বেড়ে যায়, বা তার আরও উন্নতি হয়, বা আরও ভালোর দিকে এগিয়ে যায়। তো সেটা শেষ অবধি হয়নি, তাহলে তো এটা নিয়ে মেনে নিতে হবে, ওটাও আমি নেপোটিজমের শিকার হয়েছিলাম। আচ্ছা, এই যে বিষয়টা, এটা কি কখনো হতাশ করেছে বা মনে হয়েছে যে না, এই জগৎটা আমি ছেড়ে বেরিয়ে আসবো বা অভিনয়টা ছেড়ে বেরিয়ে আসবো? দেখুন, আমার ইউনিভার্সিটির পড়াশোনা, আমার জীবনযাপন, আমার প্রতিদিনের চর্চার মধ্যে অভিনয় আছে। তো আমি ওই 3 বছর বয়স থেকে ওই মঞ্চে উঠে নাটক করা শুরু করেছিলাম, তারপর থেকে আজ অবধি যা করেছি, যা কাজ করেছি, সব অভিনয় নিয়েই। তো এর বাইরে কি কখনো কিছু করব আমি সেভাবে ভাবিও নি। তবে প্রয়োজনীয়তা একদম নেই। অনেকে বলেও আমাকে যে সবই পাশাপাশি একটা কিছু শুরু কর, কারণ এটা একটা আনসার্টেন জায়গা, কাল কি হবে কেউ জানে না। হতেই পারে একটা দারুণ কাজ পেয়ে তুই খুব বিখ্যাত হয়ে গিয়ে তোর একটা সুন্দর জীবনযাপন তোর শুরু হয়ে গেল, হয়তো কদিনের মধ্যেই হয়ে যাবে, কিন্তু সেইটা তো মানে ঠিক নেই। আমি তো বলতে পারি না যে কালকেই হয়তো আমি একটা চরিত্র পাবো আর চলো আমি এমন বিখ্যাত হবো, সবাইকে দেখিয়ে দেবো, যে হেটার্সরা আছে তাদের মুখে ঝামা ঘষে দেবো। কিন্তু এটা তো ওরমভাবে ভাবলে হয় না। সবার সাথে যোগাযোগ রাখা আছে, তারাও হয়তো চেষ্টা করে তাদের মতো করে। মাঝখানে একটা সিরিয়ালের কাজ ছেড়েওছি, কারণ আমার শো থাকে, ডান্স ড্রামার আমি কাজ করি কিছু। তো পরের দিনই ট্রেন ছিল আমার, তো এসভিএফ থেকে ডেকেছিল, কিন্তু আমি তাই জন্য ওদের কাজটা করতে পারলাম না। ওই কাজটা করলে জানি না যদি আমি নিজেকে আবার প্রমাণ করতে পারতাম, হয়তো যেভাবে আগে আমার কাছে পরপর কাজ আসতো সেইভাবে আবার সেই কাজ আসা শুরু হতে পারতো, কিন্তু সেটা শেষ অবধি হলো না। তো এইভাবে চলছে। তো তখন আমার কিন্তু ওই আফসোসটা আর হয়নি যে এ বাবা আমি একটা সিরিয়ালের কাজ করতে, আমি শোটা অবশ্যই ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট, আর আমি ওদের কাছে কমিটেড। আমি ওদের কথা দিয়েছি যে কাল ভোরবেলায় এই 6:45 ট্রেনটা আমি কিন্তু ধরছি, আপনার সঙ্গে যাচ্ছি, কাজ করব। তো তারপর সেই দিন আগের দিন রাত 11:30 নাগাদ ফোন এসেছিলো এসভিএফ থেকে। তো আমার কিছু করার ছিল না, ওদের না বলে দিলাম, কারণ পরের দিন ভোরবেলায় আমার ট্রেন। হাতে 1-2 দিন সুযোগ পেলে হয়তো আমি ওদের বলতে পারতাম যে একটা অন্য কাউকে দেখে নাও, আমাকে একটু ছাড়ো, আমার তো সিরিয়ালের কাজ করতেই হবে। তো সেটা বলে হয়তো ম্যানেজ করতে পারতাম, কিন্তু সেই ক্ষেত্রে এই সুযোগটা ছিল না, তাই করতে পারিনি এরম। আচ্ছা, তুমি তো 2016 মানে 14-16 মানে হচ্ছে কোভিডের আগেও ইন্ডাস্ট্রিতে কাজ করেছো এবং কোভিডের পরেও ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ রয়েছে। কতটা পরিবর্তন আগে আর পরে?
এই পরিবর্তনটা না ওরমভাবে ওই চালনি দিয়ে মেপে আমি বোঝাতে পারবো না। আমি কেন, আমার তো মনে হয় কোনো অভিনেতাই বোঝাতে পারবে না। তবে কিছু আমার চেনাশোনা আমি জানি কিছু মানুষের কাজ কমেছে, মানে আমি নিজেও তার মধ্যে একটা উদাহরণ। আমি তো লকডাউন মানে আমার এখন আমাদের জেনারেশানকে আমরা এরপরে গল্প করব যে আমরা লকডাউন দেখেছিলাম বা আমরা কোভিডটা আমাদের সামনে দিয়ে গেছে। তো সেইগুলো ওই একটা সময় খুব মনে হতো যে আমি যে অভিনেতা, মানে আমার যে পাওয়ার বা যেটা নিয়ে আমি যে পাওয়ারটা আমি তৈরি করেছি সেইটা কোনো কাজেই লাগছে না, এই সমাজের দরকারই নেই। মানে একটা অভিনেতাকে কোভিডের সময় দরকার নেই, মানে সে তার পাওয়ার দিয়ে কিচ্ছু হবে না, বরঞ্চ 4টে ডাক্তারের গুরুত্ব আরও বেড়ে গেছে, 4জন সমাজকর্মীর গুরুত্ব আরও বেড়ে গেছে। তখন খুব আফসোস হতো যে এই সমাজটার জন্য আমি কিছু করতে পারছি না, এত বড় একটা মহামারী চলছে। তো সেই সব কাটিয়ে আমিও যখন দেখলাম, বিশ্বাস করুন লাস্ট 3 বছরে আমি একটা অনলাইন অ্যাড করেছি, একটা ওয়েব সিরিজে ছোট্ট একটা চরিত্র, মানে যে চরিত্রটা করেছি বলে আমাকে আবার বকা শুনতে হয়, কারণ ওই চরিত্রটা ওই টকি আর্টিস্ট বলে আমাদের ইন্ডাস্ট্রিতে, টকি আর্টিস্ট। তো ওই ধরনের চরিত্র, মানে হ্যাঁ কিছু ডায়লগ আছে, গিয়ে দাঁড়াবে ক্যামেরার সামনে অভিনয় করবে, কিন্তু আমার কাছে কাজ যেহেতু ছিল না, সুতরাং এই সুযোগটা আমি ছাড়তে চাইনি। যখন আমার কাছে ফোন এলো কাজের, ভাবলাম যে না, বাড়ির মানুষও বলেছিল যে কাজটা কর, কারণ অনেক দিন হয়ে গেল যে ক্যামেরার সামনে দাঁড়ানো হচ্ছে না, অনেক দিন হয়ে গেল যে স্ক্রিপ্ট রেডি করে মুখস্থ করে আমাকে কিছু প্রেজেন্ট করতে হচ্ছে না। তো সেই অভ্যেসটা আর একবার তুই ঝালিয়ে নিতে পারবি, বাড়ি থেকেও বলেছিল, আমিও তাই করেছিলাম। এইভাবে চলছে। আর লকডাউনের পর হ্যাঁ আমি জানি যে এরকম আমি চিনি যে যাদের কাজ আগে হয়তো খুব ভালো কাজ করছিল, একসঙ্গে 2টো সিরিয়াল করছিল, সে দেখেছিলাম লকডাউনের পরে আর কাজই পাচ্ছে না। এরকম উদাহরণ আছে। তুমি তো ইন্ডাস্ট্রিটাকে দেখলে, এত বছর রয়েছো, কাজ করছো, যারা অভিনয়টাকে পেশা হিসাবে দেখতে চাইছে, দেখবে বলে ভাবছে, তাদের জন্য তুমি কি বলবে? আমি প্রথমত বলবো অভিনেতা হতে হবে না, কারণ এরকম একটা আনসার্টেন জীবন, যে আমি জানি না কি হচ্ছে, যখন হওয়ার তখনই হবে, ততদিনের অপেক্ষা, এইসব করতে জানতে পারলে তবে আপনি আসুন অভিনেতা হতে। আর অভিনয় তো এমন একটা প্রফেশন, সবাই অভিনয় করতে চায়, সবাই বলে আমাকে একটা সুযোগ দিন, তো সেইটা নয়, আপনাদের ওই চর্চা করতে হবে। আমার পাড়াতেও আমি অনেককেই বলেছি যে যারা বলে যে অভিনয় করতে চায়, আমি প্রথমেই বলি যে বাড়ির সবচেয়ে কাছে যে নাটকের দলটা আছে, ওই দলটায় যাও, গিয়ে ভর্তি হয়ে যাও, ওই দলে চা বাও, ওই দলের জলটা এগিয়ে দাও সিনিয়রদের, এইসব করো, করতে করতে ওই প্র্যাকটিসটা করো। প্রতিদিন থিয়েটার প্র্যাকটিস হচ্ছে বা নাটকের প্র্যাকটিসটা হতে 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 তুমি জানতেও পারবে না তুমি নিজের অজান্তে কোন দিন একটা অভিনেতা বা কত বড় অভিনেতা হয়ে যেতে পারো। তো তারপর তুমি চেষ্টা করো না, কেন কোনো রকম তোমার স্ট্রাগল নেই বা তোমার কোনো রকম কোনো হেডেক নেই এই প্রফেশন নিয়ে, হঠাৎ করে অভিনেতা হয়ে গেলাম, সেটা সম্ভব না। আমি বলছি সব কিছুর জন্য স্ট্রাগল আছে। মানুষ তোমার অটোগ্রাফ নেবে, মানুষ তোমার সঙ্গে সেলফি তুলবে, এই জায়গাটায় পৌঁছাতে গেলে যে কষ্টটা করার প্রয়োজন, সেটা ছাড়া কিন্তু তুমি এই জায়গাটায় পৌঁছাতে পারবে না। সে তুমি যত ভালোই অভিনয় করতে পারো না কেন, এই চর্চার মধ্যে থাকতে হবে। চেহারাটা কি তাহলে কোনো ম্যাটার করে না? না, মনে করে চেহারা সুন্দর, তাহলে আমি অভিনয় করতে পারি না, চেহারাটা ম্যাটার করে না, না চেহারাটা ম্যাটার করে। তুমি চেহারার উপর, মানে আমি তো বলতে পারি, আমি যদি চিরসাথীর সময় আমি যেরকম চেহারা ছিল আমার, ওরকম চেহারা যদি এখনও রাখতে পারতাম, বা রাখাটা এমন কোনো ব্যাপার না, যদি ভালো কোনো প্রজেক্ট পাই কালকে আমি আবার নিজেকে ওইভাবে তৈরি করতে পারবো। কিন্তু ওই চেহারাটা যদি আমার এখনও থেকে যেত, আমি ওই সিরিয়ালের হিরো এখনও তো থাকতেই পারতাম, আমার এটা মনে হয় আমি থাকতে পারতাম। তো সেটা পারছি না, হচ্ছে না। একেবারেই সৌভিকের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে ইন্ডাস্ট্রির তো খবর পেলামই, এবং সেই সঙ্গে মানুষের হাতে যে কাজ কমেছে এখন কোভিডের পরবর্তী সময়ে, সেই বিষয়টাও সৌভিক পরিষ্কার করলো। এবং সেই সঙ্গে পরিশ্রমই কিন্তু শেষ কথা, এমনটাই শোনা গেল অভিনেতা সৌভিকের মুখ থেকে। আপনারা এই বিষয়ে কি কমেন্ট করবেন জানান কমেন্ট বক্সে, এবং এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।